নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক ব্রজেন্দ্র কুমার ভট্টাচার্যের লেখা স্নেহ নীড়। উৎসবোচ্ছল স্নেহনীড়েও শ্রান্তি নামল একসময়। কন্যাযাত্রীদের পর বাড়ির লোকদের খাওয়া দাওয়া চুকতে একটা, তারপর মেয়েরা গেছে বাসরের সুরভি সন্ধানে, আর এদিকে চলেছে অকারণ আড্ডা। হঠাৎকার নজর গেছে দেয়াল ঘড়িটার দিকে। ইস, রাত যে ফুরিয়ে গেল। কাল আবার কুশণ্ডিকা কন্যা বিদায় আছে। 22 জোড়া হাতে মাদুর শতরঞ্জি পড়েছে এখানে ওখানে সিঁড়ির কোণে। যে যেখানে পেরেছে ছড়িয়ে ছিটিয়ে ঠেলাঠেলি করে জায়গা করে নিয়েছে। ঘুম নেমেছে ত্রস্ত পায়ে, অবসাদের ক্লান্তি নিয়ে। যাদের জাগার কথা সকাল পর্যন্ত, তাদের উৎসাহেও ভাটা পড়েছে 3টে নাগাদ। হাই তুলতে তুলতে একে একে পালিয়ে এসেছে বিনা, রিনা, গীতা, রুমির দল। আর তারও ঘণ্টাখানেক পরে শেষ হয়েছে বেলা, অনিলের ফিসফিসানি। বাসর ঘরেও ক্লান্তি নেমেছে। ঘুম নেই শুধু স্নেহলতার, যার নামে এই স্নেহ নীড় উৎসর্গ করা হয়েছিল 5 বছর আগে। আর নেই অমরনাথের, যিনি কনিষ্ঠ কন্যাকে পাত্রস্থ করে সংসারের শেষ কর্তব্যটুকু সম্পন্ন করলেন। সারা বাড়িটা নিঝুম হয়ে যাওয়ার পরও স্নেহলতা একবার ঘুরে ঘুরে দেখলেন কে কোথায় ঘুমিয়েছে। ভাঁড়ার ঘরে আর কলতলার বাসনপত্রগুলির হিসাব নিলেন। তারপরে মনে পড়ল স্বামীর কথা। এখানে নেই, নিচে কোথাও নেই তিনি। সিঁড়ি ভেঙে ওপরে উঠলেন ভারী ভারী স্লথ পায়ে। ছাদের দরজার কাছে আসতে সাড়া এলো। কে? মৃদু গলায় স্নেহলতা বললেন, আমি। ও, শোনি এখনো? জবাব দিলেন না স্নেহলতা, হাসলেন শুধু অন্ধকারে। তারপর কাছে এসে বসলেন, বললেন, তুমিও শোওনি তো? অমরনাথও হাসলেন বিষণ্ণ করুণ ভাবে। না, ঘুম আসছে না। কেন আসছে না সে কথা অজানা নয় স্নেহলতার। বেলার বিয়ে হয়ে যাওয়ার বেদনা নয়, আরও 2 মেয়ের বিয়ে দিয়েছেন তারা, ঘরেও এনেছেন 2টি মেয়ে, সেজন্যে নয়। কাল নয় পরশু আবার ফিরে যেতে হবে তাদের সেই ম্যালেরিয়া জর্জর নিস্তব্ধ ভাঙা বাড়িতে। এবার হয়তো বাকি জীবনটুকু সেখানেই কাটিয়ে দিতে হবে। স্তব্ধ নিঝুম তারাটিপ আকাশের নিচে 60-70 2টি মানুষ বসে রইলেন পাশাপাশি। একজন এ বাড়ির কর্তা, অপরজন স্নেহলতা, স্নেহনীড়ের গৃহিণী। অমরনাথ আর স্নেহলতা, এই বাড়ির পেছনে যারা বঞ্চনাময় 30টি বছর ঢেলে দিয়েছেন শেষ জীবনে স্বাচ্ছন্দ্যের আশায়। বাড়ি উঠেছে শেষ সঞ্চয় কুড়িয়ে, স্নেহলতার অলংকার ভেঙে। কিন্তু সে বাড়িতে স্নেহলতার স্নেহনীড়ে স্থান নেই। স্নেহলতার জোর করে কেউ তাড়ায়নি তাদের, ছেলে বউরা কেউ অসম্মান করেনি মা বাবার। উঠে যেতে হয়েছে তাদের নিজের ছেলে মেয়েদের স্বাচ্ছন্দ্যের দিকে তাকিয়ে। কটি বছরই বা বাকি আর জীবনের। 2 বুড়ো বুড়ির জন্য এতগুলি মানুষের অসুবিধে করতে মন চায়নি। বুড়ো বুড়ি, দুজনের মনে একই সঙ্গে কথাটা উঠল। দুজনেই হাসলেন, করুণ বিষণ্ণ সলজ্জ হাসি। মনে পড়ল এই 5 বছর আগে গৃহপ্রবেশের রাত্রিটির কথা। ফ্লাওয়ার ভাসের ঝিমিয়ে আসা ফুলগুলো দিয়ে খেয়ালের বশে মালা গেঁথেছিলেন অমরনাথ। স্নেহলতা পড়েছিলেন বিয়ের পুরনো বেনারসিখানা। কি কি কথা হয়েছিল স্পষ্ট মনে আছে। স্নেহলতা বলেছিলেন, অমন করে তাকিও না বাপু এ বয়সে। অমরনাথ বলেছিলেন, কেন, লজ্জা করে? করে না, ছেলে মেয়েরা বড় হয়নি? ছেলে মেয়েরা বড় হলেই কি মা বুড়ি হয়? চুপি চুপি বলেছিলেন অমরনাথ। খুশি হওনি তুমি? শেষ পর্যন্ত একটা নিজের বাড়ি হলো, তোমার নামে বাড়ি।
কৃত্রিম লজ্জায় খুশি খুশি স্নেহলতা বলেছিলেন, ছেলে মেয়েরা কি ভাবছে বলো তো? যদি দেখে ফেলে, হাসবে না মনে মনে মা বাবার প্রেম দেখে? সেদিনও সারা রাত্রি জেগেছিলেন দুজনে, কিন্তু আজকের মতো এমন অন্ধকার ছাদের বিষণ্ণ নির্জনতায় নয়। সেদিন প্রায় আজকের মতোই ওদের সাজানো ছিল ঘরটা, যেখানে বেলার আসর হয়েছে। স্মৃতির সিঁড়ি ভেঙে অমরনাথ স্নেহলতা নেমে গেলেন। রিটায়ার করে অমরনাথ চেকখানা নিয়ে বাড়ি ফিরলেন ট্যাক্সি করে। জায়গা পছন্দ করা ছিল আগেই। টাকার হিসেব দিয়ে প্ল্যান নিয়ে এলেন স্নেহলতার অনুমোদনের জন্যে। সব কথাই মনে পড়ছে এখন। সিঁথির কথা শুনে নাক সিটকে ছিল প্রথমে সবাই। এই বেলাই বলেছিল, সিঁথি, আর জায়গা পেলে না মা তোমরা? দেখিনি আবার জঙ্গুলে জায়গা, পাড়াগাঁয়ের মতো মশার ডিপো। নমিতা দিদের বাড়ি তো ওখানে। স্নেহলতা বলেছিলেন, আর তো বাড়ি পাল্টাতে হবে না বারে বারে, এবার তোদের নিজেদের বাড়ি। খুশি হয়েছিল শুধু ছোট ছেলে সরোজ। গাছপালার শখ তার। শ্যামবাজারের ইঁদু গলির অন্ধকার ফালি উঠোনে জায়গা ছিল না বাগান করার। এখনো যেন গায়ে কাঁটা দেয় পুরনো বাসা বাড়িগুলোর কথা মনে পড়লে। বিয়ে হয়েছিল মাসিমার ছিটে বেড়ার একখানি ঘরে। স্যাঁতস্যাঁতে মাটির দেওয়াল বেয়ে ভ্যাপসা গন্ধ উঠছিল শালকের খোলা নর্দমার। টিনের চালে বৃষ্টির রিমঝিম। গান গায়নি বাসর রাতেও। টস টস করে নোংরা জল পড়ে ভিজিয়ে দিচ্ছিল নতুন বিছানার একটা কোণ। বিছানাটা সরিয়ে নিতে হয়েছিল। তারপর পার্টিশন ঘেরা একখানা এঁদো ঘর। ওপাশের মত্ত প্রতিবেশীর আস্ফালন শোনা যেত রাত 1:30টায়। আর দিনের বেলায় জল নিয়ে বচসা। তার উপরে শ্যামবাজারের বাসায় যখন উঠে এসেছেন অমরনাথের মাইনে বাড়ার সঙ্গে সঙ্গে, তখন ছেলেমেয়েরা বড় হতে শুরু করেছে। দুখানা ছোট ছোট ঘরের দেওয়াল থেকে দেওয়াল পর্যন্ত বিছানা বিছিয়ে শুতে হয়েছে গাদাগাদি করে। এ বাড়িতে আসার পরে প্রথমে কি হই হই হয়েছিল, কে কোথায় শোবে, কার কোন ঘরটা চাই তাই নিয়ে। চাকরি করে নরেন, বড় ছেলে। সে বলল, আমার কিন্তু আলাদা ঘর মা, মনে থাকে যেন। সবচেয়ে ছোটটাই দিও, কিন্তু আমার ঘরে অন্য কেউ থাকতে পারবে না। মেজ ছেলে কমলের গান বাজনার শখ, কিন্তু দাবি তার কম, কলেজে পড়ছে তখনও। সে বলল, হ্যাঁ, আমাকে বরং বাইরের বারান্দাটা ঘিরে দিও, বাইরের ঘরও হবে তোমাদের। মিস্ত্রি খাটছে তখনও। যুক্তিটা মন্দ লাগলো না স্নেহলতার। তাই হলো। কিন্তু তাহলেই কি জায়গা কুলোয়? গোটা বড় ঘরটা স্নেহলতার নিজের জন্য রাখলে সেখানে বেলাও থাকবে বই কি। মাঝের ঘরটা হলো সরোজের। ওর সঙ্গে আবার বেলার ঠিক বনে না। ভাগ্যিস বিনা রিনার বিয়ে শ্যামবাজার থেকেই হয়ে গিয়েছিল। তারপর ওরা জামাইরা এলে তো ওই সরোজের ঘরেই থাকবে। মাস 6 পরে ভবতোষ এসে ঘুরে গেল আর একবার। বিনা গেল না, বলল, কিছুদিন থাকি মা এখানে। সেই বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেছি, মাসখানেক কখনো থাকিনি একসঙ্গে। খারাপ দেখায় না, কি বলো? মাস 3 কাটিয়ে বিনা যদি গেল তো এসে পড়ল রিনা। বিয়ে হয়ে অবধি বাসার অভাবে পড়ে আছে পাড়াগাঁয়ে। ম্যালেরিয়ায় ভুগে ভুগে চেহারা হয়েছে হাড্ডিসার। ফিরে গিয়েছিল গৃহপ্রবেশের 3-4 পরে শাশুড়ির অসুখের খবর পেয়ে। এসে বলল, রোগটা এবার তাড়িয়ে যাব মা। স্নেহলতা বললেন, বেশ তো, থাক না কদিন। শরীর সারল আস্তে আস্তে, কিন্তু যাবার কোনো লক্ষণ দেখা গেল না। অপরেশ আসত প্রথম প্রথম ছুটি ছাটার দিনে। ক্রমে তার আশাটা কমে এলো। হঠাৎ মাস 2 পরে যাতায়াতটা আবার বেড়ে গেল তার। কিন্তু হাজার বললেও রাত্রে থাকবে না কোনো দিন। কিছুদিন পরে রিনা বলল, মা, একটা কথা বলবো? আজও স্পষ্ট মনে আছে। স্নেহলতা বললেন, বল না, কি বলবি? অত কিন্তু কিন্তু করছিস কেন? চলে যাবি? রিনা বলল,
চলে যেতেই তো বলছে ও, কিন্তু ভয় করছে মা, আবার যদি সেই ম্যালেরিয়ার খপ্পরে পড়ে। কথাটা অসমাপ্ত রেখে মায়ের চুলগুলো হঠাৎ বাঁচতে শুরু করে দিয়েছিল রিনা। সব যে সাদা হয়ে গেল মা। হাসলেন স্নেহলতা। বয়স কি কম হলো রে? ইস, কেউ বলুক তো দেখি তোমার বয়স কত ঠিক করে। শুধু চুলই দু একটা পাকছে। কথাটা সত্যি। তার মাস ছয়েক আগেই তো গৃহপ্রবেশের দিনটিতে আয়নায় তাকিয়ে তাকিয়ে দেখেছিলেন স্নেহলতা। সে কথাটা উড়িয়ে দিয়ে বলেছিলেন, হ্যাঁ, কি বলছিলি তুই? আঙুলে আঁচল জড়িয়ে মুখ নিচু করে বলেছিল রিনা, বলছিলাম একখানা ঘর দাও না আমাদের। ঘুরে বসে মেয়ের মুখের দিকে তাকিয়ে হাসলেন আবার স্নেহলতা। ও, এই কথা? বেশ তো, থাকতে বললেই তো পারিস যে কদিন আছিস তুই। আমিও তো তাই বলছি, যে লাজুক ছেলে অপরেশ, থাকুক না কিছুদিন এখানে। রিনা একবার মায়ের চোখের দিকে তাকিয়ে নিল আর চোখে, তারপর বলল, তা নয় মা, সেও থাকবে না কিছুতেই। বলছিলাম আমাদের একখানা ঘর তুমি ভাড়া দাও মা, তোমারও কিছুটা সাশ্রয় হয়, আমাদেরও। স্তম্ভিত স্নেহলতা বলেছিলেন, তোর কি মাথা খারাপ হয়েছে খুকি? ঘর ভাড়া দেব তোকে? তোর আর বিনারই তো ঘর। তোরা কি পর হয়ে গেছিস বিয়ে হয়ে গেছে বলে? রিনা এবার হাত দুটো জড়িয়ে ধরল মায়ের। না মা, আপত্তি করো না তুমি। আবার যদি গায়ে ফিরে যেতে হয় মা, ঠিক বলছি, এবার আর দেখতে পাবে না আমাকে। স্নেহলতা বললেন, ছি খুকি, নিজে মা হয়েছিস, জানিস না মাকে ওসব কথা বলতে নেই। থাকবি থাক, ভালো কথাই তো। কোন মা না চায় মেয়ে তার কাছেই থাকুক? কিন্তু ভাড়ার কথা তুলিস না মা। না মা, থাকবো যখন ভাড়াও দেব আমরা, নইলে তোমার জামাই কিছুতেই রাজি হবে না, জানো তো ওকে। তোমার দুটি পায়ে পড়ি মা, আপত্তি করো না। স্নেহলতা বললেন, কি জানি মা, আমি তা পারবো না। তোর ভাইরা শুনলে কি বলবে ভেবে দেখেছিস? একে তো শোয়ার ব্যাপার নিয়ে কি ঝগড়া। কেমন করে যেন বেরিয়ে গিয়েছিল কথাটা মুখ দিয়ে। রিনার রাগ দেখে মনে হলো বলাটা উচিত হয়নি। রিনা বলল, ও, বুঝেছি, আমার জন্য তোমাদের অসুবিধে হচ্ছে। এতদিন বলনি কেন মা? আজ রাতের ট্রেনেই চলে যাচ্ছি। সত্যি সত্যি উঠে যাচ্ছিল রিনা। জোর করে বসালেন স্নেহলতা। শোন খুকি, সে কথা বলিনি আমি। বলনি? এইমাত্র বললে। শেষ পর্যন্ত কমল এসে ঠান্ডা করেছিল রিনাকে। সেই থেকে রইল ওরা। স্নেহনীরের তিনখানা ঘরের মধ্যে স্নেহলতার রইল দুখানা। ঘেরা বারান্দা ধরলে অবশ্য তিনখানা, কিন্তু তাই বা রইল কোথায়? বছর না ঘুরতেই নরেনের, আর তার এক বছর পরেই কমলের বিয়ে দিয়ে বিদায় নিতে হলো স্নেহলতাকে। ব্যাপারটা একটু অস্বাভাবিকভাবেই ঘটে গেল। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায়, চাকরি পাওয়ার ঠিক মাস দুয়েক পরে, দেখা গেল কমলের আর গানে মন বসছে না। এদিক ওদিক ঘুরে একা খোঁজে মাকে। শেষ পর্যন্ত রিনার সামনেই বলে বসল, তোমরা কি ভেবেছো মা, বলো দেখি, দাদার বিয়ে টিয়ে দেবে না? স্নেহলতা বললেন, দেব না কেন? দেখ না তোরা একটা ভালো মেয়ে। তারপর কমলের সলজ্জ অপ্রতিভ মুখের দিকে তাকিয়ে বললেন, ব্যাপার কি বলতো? হঠাৎ যে তোর দাদার ওপর এত দরদ? পাশে বসে রিনা দুধ খাওয়াচ্ছিল মেয়েকে। চোখ মুখ মুছিয়ে তাকে নামিয়ে দিয়ে বলল, আমি জানি মা, মেজদার তারা কিসের। ইঙ্গিতটা না বুঝলেন তা নয়, তবু ভালো করে জানার জন্য স্নেহলতা বললেন, কি বলতো? মেয়ের মুখে আরেকটু পাউডার বুলিয়ে দিয়ে রিনা বলল, ডুবে ডুবে জল খাচ্ছে দাদা। কমল কি বলতে যাচ্ছিল প্রতিবাদে। রিনা বলল, থামো থামো, খুব হয়েছে, তুমি বরং যাও, আমি বলছি মাকে। সত্যি সত্যি উঠে গেল কমল। রিনা বলল,
রেখাকে তো দেখেছো তুমি, সেই তাকে খুব পছন্দ, বুঝছো না? কি বলেছিলেন স্নেহলতা এখন আর মনে নেই ঠিক, তবে তার মাস দুয়েকের মধ্যেই নরেনের বিয়ের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ওই ছোট্ট ঘরে খাট, আলমারি, ড্রেসিং টেবিল থাকবে কোথায়? সুতরাং ছোট ঘরে ওরা চলে গেলেন বেলাকে নিয়ে। সরোজকে যেতে হলো বারান্দার ঘরে কমলের কাছে। ঘর তোলার প্রশ্ন উঠতে প্রথমে অমরনাথ বলেছিলেন, আরও বছর দুয়েক যাক না, সরোজের একটা চাকরি বাকরি হোক। রিনা বলেছিল ওরা চলে যাবে, কিন্তু যাবো যাবো করেও যেতে পারেনি রিনা। মাত্র 500 টাকা মাইনে অপরেশের। ঘর ভাড়ায় যদি 200 টাকা বেরিয়ে যায় তো খাবে কি আর পাঠাবি বা কি বুড়ো বাবা মাকে? শেষে ছোট ঘরটায় জায়গা দিতে হলো কমল আর রেখাকে। বারান্দায় আর একটা পার্টিশন দিয়ে বেলার থাকার ব্যবস্থা হলো। কমলের বিয়ের কথা শুনে প্রথমে অমরনাথ আশ্চর্য হয়ে বলেছিলেন, এখনই? এই তো 1 বছর হয়নি নরেনের বিয়ে হলো, বেলার বিয়ে হোক আগে, তাছাড়া কতই বা বয়স হলো ওর। স্নেহলতা হেসে বলেছিলেন, ওর বয়সে তোমার নরেন, কমল, বীণা 3 ছেলে মেয়ে হয়েছিল, মনে নেই? সেজন্য নয়, আজকাল একটু দেরিতেই বিয়ে হয়। কিন্তু সাহস হয় না আমার চারদিক দেখে শুনে। রেখার কথাটা বলতে হয়েছিল সেদিন খুলে। মা বাপ মরা মেয়ে, মামার কাছে মানুষ। অপছন্দ নয় রেখাকে, কিন্তু প্রশ্ন তো শুধু ঘরেরই নয়। কমল আর নরেনের আয় কি আরেকজন বউয়ের ভার নেওয়া চলে? মা আর বাবা, চিন্তা করতেও লজ্জা এই ধরনের সমস্যাগুলি। স্বামী আর স্ত্রী পরম আপন, তবু মনে মনেই রইল কথাগুলি। কিন্তু রিনার কথাগুলিও তো অগ্রাহ্য করার নয়। রিনার অর্থাৎ কমলের। রেখার মামা বিয়ের জোগাড় করছে 45 বছরের বিপত্নিক ব্যবসায়ীর সঙ্গে। তাড়াতাড়ি ব্যবস্থা না করলে রেখা বলেছে বিষ খাবে। আর কমলের মতিগতি তো স্পষ্টই বোঝা যাচ্ছে। রিনাকে বলেছে বাবা মা রাজি না হলে অগত্যা রেজিস্ট্রি করে সমস্যা সমাধান করবে সে শেষ পর্যন্ত, না হয় বারান্দাতেই, আর তাও আপত্তি থাকলে কোথাও একটা ঘর নেবে। কিছুদিন পরে স্নেহলতাই প্রস্তাব তুলেছিলেন, একটা উপায় আছে। কি? তুমি আর আমি যদি গ্রামে গিয়ে থাকি। গ্রামে? কি বলছো তুমি? পারবে তুমি এই বয়সে? রিনা পালিয়ে এলো ম্যালেরিয়ার ভয়। এছাড়া আর উপায় কি বলো? শেষ পর্যন্ত যদি সত্যিই রেজিস্ট্রি করে বসে, কি গোলমাল বলো তো। ঘরে তো নিতেই হবে বউকে তখন। তার চেয়ে মেনে নেওয়াই ভালো। তারপর হঠাৎ জোর করে আনা উৎসাহ দেখিয়ে বলেছিলেন, ভালোই তো, জমি রয়েছে, যা হোক একটা বাড়ি রয়েছে ওখানে, ভাড়া তো আর দিতে হবে না। বরং দেখে শুনে নিলে আমাদের দুজনের জমির ধানেই চলে যাবে মোটামুটি। তুমিও তো বলেছ, জমির ধান, শাক, তরকারি, পুকুরের মাছ আমার তো বরং ভালোই লাগবে। ছেলে মেয়েরাও যাবে, মাঝে মাঝে টাটকা জিনিসপত্র পাবে। এখানে তো সবই কিনতে হয়, অথচ গ্রাম থেকে বছরে 300-400 টাকা পাও কি না পাও। তারপর স্নেহলতা বুঝিয়ে বলেছিলেন স্বামীকে, বেশ তো, ভালো না লাগে চলে আসবো আবার 2-3 বছর পরে। সরোজও চাকরি করবে তখন, আর ইন্স্যুরেন্সের টাকাটাও তো পাওয়া যাবে ততদিনে। না হয় আর একখানা ঘর তুলে নেওয়া যাবে। প্রথম প্রথম মন্দ লাগেনি গ্রাম জীবনের আস্বাদ। ছেলেমেয়েরা আসতো ঘন ঘন, বৌমারাও এসে থেকে গেল 2-1 বার। অফুরন্ত অবসর, খোলা বাতাস, সবজি বাগান, আম কাঁঠালের মিষ্টি গন্ধ, লেবু, কুল, করমচা সবই তার নিজস্ব। তারপর ম্যালেরিয়া ধরল আস্তে আস্তে। ছেলে মেয়েদের উৎসাহেও ভাটা পড়ল। খরচের প্রশ্নও আছে। যাতায়াত কমে এলো ধীরে ধীরে। বছর 2-1-এর মধ্যেই স্নেহলতার ছোট্ট সংসার পৃথক হয়ে গেল। প্রথম কমাস টাকা পাঠিয়েছিল 2 ছেলে, কমতে কমতে সেটাও বন্ধ হয়ে গেল একসময়। কলকাতায় খরচ বাড়ছে আস্তে আস্তে। ইন্স্যুরেন্সের টাকাটা পাওয়া গেল গত বছর,
ঘরও উঠল, একখানা নয় দুখানা, কিন্তু সে দুখানা ভাড়া দিতে হলো স্নেহলতার শেষ আশাটুকু নিভিয়ে দিয়ে। খরচ বাড়ছে ছেলেদের, ওরা আর চালাতে পারছিল না। শেষ সম্বল কুড়িয়ে বাড়িয়ে বেলার বিয়ের জোগাড় করলেন। এই কটা টাকা সংসারের টানে ফুরিয়ে গেলে কি হতো তারপর? সানাইয়ের সুরে ঘুম ভাঙল স্নেহলতার। ধর্মর করে উঠে বসলেন চোখ রগড়ে। ছাদের কার্নিশে রোদ এসে পড়েছে। ছি ছি, ঘুমিয়ে পড়েছিলেন এত বেলা পর্যন্ত? কি হচ্ছে কে জানে নিচে। কুসন্ডিকার জোগাড় করতে হবে, এতগুলি লোকের চা জল খাবারের ব্যবস্থা চাই। ত্রস্ত পায়ে নেমে এলেন স্নেহলতা। আরও একটু ঘুমুন অমরনাথ, কমিউনিটি বা, এখনই রোদ এসে পড়বে। নেমে আসতে আসতে ভয় হলো, হঠাৎ ছাদে শুয়ে জ্বর না এসে পড়ে। আহা, সত্যি যদি জ্বর এসে যেত। মনে মনে লজ্জা পেলেন স্নেহলতা। এ কি স্বার্থপর চিন্তা তাঁর। এই ভিন্নে বিয়েবাড়িতে জ্বর হলে তাকে নিয়ে বিব্রত থাকলে চলবে কি করে? একটু শোয়ার জায়গা পর্যন্ত নেই। জ্বর যদি আসেই তো আরও 2 দিন যেন দেরি করে আসে, এখানে নয়, গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার পর। নিচে তখনও মায়াস্নিগ্ধ স্নেহ নীড়ে সুষুপ্তির আশ্বাস। কাউকে ডাকলেন না স্নেহলতা। অবসন্ন হাতে জোর টেনে কাজে লাগলেন আবার, গতরাত্রির গ্লানিময় চিন্তাগুলিকে চাপা দিয়ে।